এদিকে সন্দেশখালীতে ফের বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ উদ্ধার হয়েছে। নেজার থানার অন্তর্গত খড়ির পুকুরপাড় এলাকায় এই অস্ত্র এবং কার্তুজ মিলেছে। 2000 রাউন্ড কার্তুজ এবং 16টি আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত হয়েছে। এসটিএফ এলাকায় তল্লাশি চালাচ্ছে। ময়ূক ঠাকুর চক্রবর্তী প্রতিনিধির সঙ্গে কথা বলবো। ময়ূক, এত আগ্নেয়াস্ত্র কার্তুজ কারা কি কারণে মজুত করেছিল? এর আগে যে কদিন ওখান থেকে কুমিরখালী থেকে শুরু করে যে কটা জায়গায় ওখানে তল্লাশি অভিযান হয়েছে এসটিএফ এর তরফ থেকে, আকুন্দিপাড়া, প্রত্যেকটা জায়গাতেই অস্ত্র উদ্ধার হয়েছে এবং প্রচুর কার্তুজ উদ্ধার হয়েছে এবং প্রত্যেকটা ক্ষেত্রেই দেখা গেছে শেখ শাহজাহান এবং পরবর্তী ক্ষেত্রে শওকত মোল্লার যারা ঘনিষ্ঠ তাদের ডাইরেক্ট ইনভলভমেন্ট রয়েছে এই কেসগুলোর সঙ্গে। এরপরই গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফ এর অফিসিয়ালসরা এখনো যাদেরকে অ্যারেস্ট করেছেন তাদের থেকে ইনপুট পেয়ে নেজাট পুলিশ স্টেশন এরিয়া, এটা রাজবাড়ী থানার কাছে বাসন্তী হাইওয়ের ওপর, এই নেজাট পুলিশ স্টেশন এরিয়াতে একটা তল্লাশি অভিযান করে এবং সেখান থেকে প্রায় 2000টা কার্তুজ রিকভারি হয়েছে এবং 16টা আগ্নেয়াস্ত্র সেখান থেকে রিকভারি হয়েছে বলে এসটিএফ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। হিউজ অ্যামাউন্টের কার্তুজ রিকভারি হয়েছে। এগুলো কি কারণে ওখানে রাখা হয়েছিল, কে রেখেছিল, কোন অপারেশনের জন্য ইউজ করার প্ল্যান ছিল কিনা, এগুলো এসটিএফ এর তরফ থেকে যারা আধিকারিক তারা জিজ্ঞাসাবাদ করছেন এবং স্থানীয় যারা রয়েছেন তাদের সাথে কথা বলছেন। ময়ূক, আমাদের সঙ্গে থাকো। সন্দেশখালীতে ফের বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ উদ্ধার হয়েছে। নেজার থানার অন্তর্গত খড়ির পুকুরপাড় এলাকায় এই সমস্ত অস্ত্র এবং কার্তুজ পাওয়া গেছে। 2000 রাউন্ড কার্তুজের পাশাপাশি 16টি আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত হয়েছে। এসটিএফ এলাকায় তল্লাশি চালাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এত অস্ত্র কার্তুজ কারা কি কারণে মজুত করেছিল, কারা রয়েছে এর পেছনে, তদন্ত করছে এসটিএফ। ভাঙন জল্পনা যখন চলছে তারই মধ্যে কিন্তু বিধানসভায় বিধায়কদের সই জালিয়াতি কাণ্ডে কলকাতা হাইকোর্ট এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দেওয়ার জন্য সময়সীমা বেঁধে দিল। আজ সন্ধে 6টার মধ্যেই ভবানী ভবনে হাজিরা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বিস্তারিত জানবো সরাসরি কলকাতা হাইকোর্ট চত্বর থেকে। সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, সিআইডির তরফ থেকে ঠিক কি বলা হলো, কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে ঠিক কি নির্দেশ? দেখো, কলকাতা হাইকোর্টের তরফে যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশ মোতাবেক আজকে সন্ধ্যে 6টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডির ভবানী ভবনে যে দপ্তর রয়েছে সেখানে গিয়ে হাজিরা দিতে হবে এবং সেখানে সিআইডি অফিসারদের বা আধিকারিকদের, তদন্তকারী আধিকারিকদের যে জিজ্ঞাসাবাদ রয়েছে সেই জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হবে এবং সেখানে সিআইডির আধিকারিকরা যা প্রশ্ন করবেন সেই প্রশ্নের উত্তর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে আসতে হবে। এটাই কিন্তু আজকে কলকাতা হাইকোর্টের নির্দেশ। এর পাশাপাশি কলকাতা হাইকোর্টের নির্দেশে বলা হয়েছে যে 3 সপ্তাহের জন্য আপাতত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটা রক্ষা কবচ দেওয়া হচ্ছে। এই মামলার ক্ষেত্রে অন্ততপক্ষে আগামী 3 সপ্তাহের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা চলবে না, এই নির্দেশ কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। কিন্তু তোমাকে বলবো যে এই মামলার ক্ষেত্রে একেবারে স্পষ্ট করে আজকে সিআইডির তরফ থেকে খুব স্পষ্ট করে বলা হয়েছে যে এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু মূল চক্রী, তিনি এই অপরাধটা মূলত সংগঠিত করেছেন। ফলে তাকে তারা চান যে গ্রেফতার করে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে। ফলে সিআইডির আধিকারিকদের বক্তব্য হচ্ছে যে এতদিন পর্যন্ত তারা মনে করছিলেন যে এই মামলার ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন সাক্ষী, তাকে সাক্ষী হিসাবে ডেকে পাঠানো হচ্ছিল। কিন্তু এই মামলার তদন্ত যে পর্যায়ে এগিয়েছে সেই পর্যায়ে তারা এখন মনে করছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এখন আর শুধুমাত্র একজন সাক্ষী নন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই ঘটনার মূল চক্রী এবং তিনি এই গোটা ঘটনার ক্ষেত্রে অভিযুক্ত। তিনি এই সইজাল কাণ্ডের যে অপরাধ রয়েছে সেই অপরাধ তিনি সংগঠিত করেছেন এবং সেই কারণে তারা মনে করছেন যে আসল রেজলিউশন যে কপি রয়েছে সেই রেজলিউশন কপি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই রেজলিউশন কপি এখনো পর্যন্ত সিআইডির যারা আধিকারিক রয়েছেন সেই আধিকারিকদের হস্তান্তর করেননি। ফলে সেই কপি হস্তান্তর না করা পর্যন্ত সেটার যে ফরেনসিক পরীক্ষা রয়েছে সেই ফরেনসিক পরীক্ষা করা সম্ভব হচ্ছে না এবং সেই ফরেনসিক পরীক্ষা না করতে পারলে এই গোটা মামলার যে ইনভেস্টিগেশন রয়েছে তার কাজ কিন্তু থমকে রয়েছে। ফলে তারা মনে করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই মুহূর্তে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে
থেকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তবে তারা জানতে পারবেন যে এই আসল রেজলিউশন কপি সেটা কোথায় রয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজের হাতে এই সই জাল করেছিলেন নাকি তিনি অন্য কাউকে দিয়ে করিয়েছিলেন সেই গোটা ঘটনাটাও স্পষ্ট হবে। অর্থাৎ এই সই জাল কাণ্ডের পেছনে মোডাস অপারেন্ডি কী রয়েছে সেটা স্পষ্ট হবে। কিন্তু আপাততভাবে যে নির্দেশ কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে সেই নির্দেশ অনুযায়ী সন্ধ্যে 6টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানী ভবনে হাজিরা দিতে হবে এবং জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হবে। আপাতত 3 সপ্তাহের জন্য তাকে গ্রেফতার করা চলবে না, সেই নির্দেশ কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। তার আইনজীবীরা বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন, বিকেল 4টায় তার ফ্লাইট ল্যান্ড করবে এবং তারপর তিনি সরাসরি সিআইডি অফিসে যাবেন হাজিরা দেওয়ার জন্য। কুসুমিতা, অর্থাৎ আজকে সন্ধ্যে 6টার মধ্যে ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দিতে হবে কলকাতা হাইকোর্টের এমনই নির্দেশ। এদিকে ত্রিপুরা কোর্টেও কিন্তু সশরীরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দিতে হবে এবং তার জন্য 22শে জুন তাকে সেই হাজিরা দিতে হবে বলে সমন ইতিমধ্যেই তার কাছে পৌঁছে গিয়েছে। ত্রিপুরা কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী 22শে জুন উপস্থিত থাকতে হবে। কোর্টের নির্দেশে পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কালীঘাটের বাড়িতে সেই নোটিশ পৌঁছে দিয়েছে। কোর্টের নির্দেশ এসেছে ত্রিপুরা খোয়াই থানায়, যেখানে গন্ডগোলের ঘটনা ঘটেছিল 2021 সালে এবং সেই ঘটনায় হাজিরার সমন খোয়াই কোর্ট থেকে এসে পৌঁছেছে আলিপুর কোর্টে। আলিপুর কোর্ট থেকে বেলিফ সেই নোটিশ পৌঁছে দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের বাড়ির ঠিকানায়। বিগত 2021 সনে তৃণমূলের 14 জন সমর্থককে খোয়াই থানার পুলিশ আধিকারিকরা অ্যারেস্ট করেন এবং মাননীয় আদালতে প্রেরণ করেন। তৎকালীন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, অভিষেক ব্যানার্জি, দোলা সেন, কুণাল ঘোষ সহ আরও অনেক সমর্থক খোয়াই থানাতে এসে খোয়াই থানার পুলিশ আধিকারিকের সঙ্গে অভব্য আচরণ করেন, ভাঙচুরের প্রচেষ্টা করেন। কুণাল ঘোষ, অভিষেক ব্যানার্জি, দোলা সেন সহ আরও কয়েকজনের বিরুদ্ধে সমন জারি হয়, ওরা যেন খোয়াই কোর্টে এসে হাজির হয়। দপ্তর বন্টন হয়ে গিয়েছে আর তারপরে নতুন মন্ত্রীরা কাজ শুরু করেছেন। মুখ্যমন্ত্রীর আশীর্বাদে কাজ করার সুযোগ পেয়েছেন, তবে তোলামূল মন্ত্রীর চেয়ারে বসার কোনো প্রশ্নই নেই। নাম না করে ইন্দ্রনীল সেনকে এইভাবেই কটাক্ষ করেছেন তথ্য সংস্কৃতি প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। আপনার থেকে জানতে চাইবো যে কি কি পরিকল্পনা রয়েছে আপনার। প্রথমে তথ্য সংস্কৃতির বিষয়ে জানতে চাই। মাননীয় মুখ্যমন্ত্রী আশীর্বাদে আজকে আমি তথ্য সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী হিসেবে আমি কাজ করার সৌভাগ্য পেলাম। আপনি গতকাল ইন্দ্রনীল সেনের ছেড়ে যাওয়া চেয়ারটায় বসতে চাননি এবং এর আগে আমরা দেখেছি যে বহু অভিযোগ উঠেছে যে গান মেলায় কে শিল্পী পাবেন কে পাবেন না এরকম ভাগ হয়েছে। এরকম এই বিষয়গুলো নিয়ে কি ভাবনা ছিল? এতদিন ধরে লবিংবাজি বা যারা বিজেপি সমর্থক ছিলেন, বিজেপি বা মন দিয়ে করতেন, মোদিজিকে সমর্থন করতেন, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে একধার করা হয়েছিল। তাদের ট্যালেন্ট, তাদের যা ছিল ইগনোর করে তাদের বিচারধারাকে এরা গুরুত্ব দিল। আগামী দিনে এটা কিন্তু হবে না। কোনো দুর্নীতির অভিযোগ পেয়েছেন এই ডিপার্টমেন্টে, মানে টাকা নিয়ে কাউকে কাজ পাইয়ে দেওয়া বা এই ধরনের, বা কাজ পেলে তাকে একটা কাটমানি দিতে হয়? প্রথম দিনই তো আমি গেলাম, আমি এই চেয়ারে বসবো না। চোরের সরকারের নেতা মন্ত্রী তোলামূল মন্ত্রী চেয়ারে আমি বসবো না, চেয়ার সরাও। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।